বক্তব্য সেটিও আমরা দিয়েছি, এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে আসলে আসনের সংখ্যা নিয়ে, আপনি যেটি বলছেন নাম্বার নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা তো দূরের কথা, আমাদের হয় না। আমাদের আলাপ আলোচনাটা হয়েছে, আমরা দেখি যে জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে কোন দল কতটুকু আন্তরিক এবং তারা বাস্তবায়ন করবে সেটার বিষয় আমরা মূলত দেখতে চাই। এইটার বিষয় মূলত হবে আগামী নির্বাচনে এনসিপি জুলাই সনদের পক্ষে যদি বিএনপি জামাত যে অবস্থান করবে তার সাথে একটা রাজনৈতিক বোঝাপড়া কিংবা জোট হতে পারে, কিন্তু তার পূর্বে এই ধরনের আলাপ দেওয়া মূলত এনসিপি নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার একটা এক ধরনের বলা চলে যে চেষ্টা। না কিন্তু জনাব আদিব, আপনি তাহলে বলছেন যে আসন, মানে এটা আসন ভাগাভাগি বলাটা একটু কেমন, কিন্তু আসলে আসনের সংখ্যা নিয়ে মানে ওরকম কোনো আলোচনা আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে এখনো করছেন না? কিন্তু সেইটা করার কোনো সম্ভাবনা কি আপনারা খোলা রাখছেন? আমরা জানি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু আপনারা যে প্রতিক্রিয়া জানালেন তাতে কি মনে হলো যে আপনারা আসলে এটা মানে করার পথও রুদ্ধ করে দিলেন? যদি বিএনপি বা আপনাদের নেতৃবৃন্দের এরকম ইচ্ছাও হইতো, মানে আপনাদের যদি এরকম ইচ্ছাও হইতো যে আপনারা একটা আসনের মধ্যে সমঝোতা করবেন, সেটাও কি আপনারা বন্ধ করলেন কিনা? না, আমরা প্রাথমিকভাবে যেটা দেখি যে আগামী নির্বাচনে যে রাজনৈতিক মেরুকরণে এনসিপি মধ্যমপন্থার দল হিসাবে নাগরিকদের মর্যাদার প্রশ্নে একটা আলাদা শক্তি হিসাবে হাজির হইতে চায়, সেই জায়গা থেকে এনসিপি এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এখন পর্যন্ত। জনাব আদিব, আপনাকে ধন্যবাদ। জনাব হুমাম কাদের চৌধুরী, আমি আপনাকে এই জায়গা থেকে প্রশ্নটা করতে চাই যে আমি ধরে নিলাম যে কোনো একটা ধরনের আলোচনা হয়েছেও, কিন্তু বিএনপির পক্ষ থেকে এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওরা 10টা আসন চেয়েছে, 20টা আসন চেয়েছে, আপনি জানেন যে, বা এগুলি কেন মানে সামনে আসছে? মানে বিএনপি কি এনসিপিকে এতভাবে চায় যে এনসিপি বিএনপির মধ্যে আসুক, বা পত্রপত্রিকায় বা গণমাধ্যমে এটা বলে দেওয়া, যেমন জনাব আদিব দাবি করলেন যে যে সোর্সের কথা পত্রিকাটি উল্লেখ করেছে সেই সোর্সটা আসলে বিএনপির সোর্স, অর্থাৎ কোনো আলোচনা যদি হয়েও থাকে এনসিপি এটাকে এখনো মানে জনগণের সামনে আনতে চাচ্ছে না, কিন্তু বিএনপি চাচ্ছে। এটার কারণ কি বলে আপনি মনে করেন যেন হুমাম কাদের চৌধুরী, আপনাদের কেন এনসিপি কে খুব দরকার? প্রথমে আসসালামু আলাইকুম খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে আপনার শোতে আমন্ত্রণ করার জন্য। আপনি আদিবকে সাহেবকে যে প্রশ্নটা করেছেন, লম্বা চড়া জবাব দিয়েছে, কিন্তু শেষ পর্যায়ে উনি যেটা বললো যে এই আসন ভাগাভাগি নিয়ে ওনারা কোনো আলাপ করেনি, আর যেই আলাপটা বর্তমানে মিডিয়ার মধ্যে এসেছে ওটা বিএনপির একটা সোর্সের থেকে এসেছে। বিএনপির কোন সোর্সের থেকে এসেছে ওই জিনিসটা এখনো ওনারা খোলাসা করেননি। আমি বলতে পারবো না যে আমাদের দলের পক্ষ থেকে কে এই কথা বলেছে, কারণ এই জিনিসটা আমরাও জানি না। আমিও আপনার মতন এটা পত্রপত্রিকায় দেখেছি যে এরকম আলাপ আলোচনা হচ্ছে। তবে যে জিনিসটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে বিএনপি কি আসলেই এত চাচ্ছে এনসিপি কে, আমার দলের প্রধান বেশ কিছু বছর আগে ওনার একটা চিন্তাধারা ছিল। উনি একবার বলেছিলেন যে উনি সকলকে নিয়ে একটা সরকার গঠন করতে চায়। উনি কিন্তু ওখান থেকে সরে আসেননি, উনি এখনো চাচ্ছেন যে আমরা যদি এমন একটা সরকারকে গঠন করতে পারি যেখানে সব ধরনের সব পলিটিক্যাল মাইন্ডসেটের মানুষরা এসে যোগ দিয়ে আমরা যেটাকে মোটা দাগে সবাই ন্যাশনাল গভর্নমেন্ট হিসেবেই বলে। আমরা এটা একটা ডেমোক্রেটিক ইলেকশনের পরে যেহেতু একটা গভর্নমেন্ট ক্রিয়েট করা হবে, ওটাকে আমি ন্যাশনাল গভর্নমেন্ট বলতে পারি না। তবে মাইন্ড ফ্রেমটা কিন্তু এখন ও জায়গাতেই আছে। আপনি দেখছেন যে আমরা অনেকগুলি আসন অলরেডি ছেড়ে দিয়েছি অন্যান্য দলের জন্য। বেশ কিছু দল যারা আমাদের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল গত 16 বছর, তাদের জন্য আমরা কিছু আসন ছেড়ে দিয়েছি। আমরা আশা করছি যে এই কোয়ালিশনটা আরো বড় হবে, আর আমরা আশা করছি যে এই যে ইয়াং জেনারেশনের মধ্যে যারা যারা এখন পলিটিক্সে এসেছে তারাও যেন আমাদেরকে জয়েন করতে পারে। তাদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা এটা এডমিট করি। বড় দল হলেও আমাদের চিন্তাধারা এখনো বেশ ওপেন মাইন্ডেড। আমরা এখনো চাচ্ছি যে যাদের থেকে আমরা নতুন কিছু শিখতে পারবো তাদেরকে আমরা সবসময় আমন্ত্রণ করব। এনসিপি এমনই একটা দল, আমরা সবসময় বলে এসেছি যে বাংলাদেশের ভবিষ্যতে এনসিপি কে আমাদের দরকার হবে। আর আপনার সাথে কথাবার্তা বলার সময় আমি চিন্তা করছিলাম যে ভবিষ্যতে যদি আমরা
একসাথে কাজ নাও করতে পারি, একই সাথে যদি আমরা সরকার গঠন নাও করতে পারি, আমরা কিন্তু চাবো যে আমরা যদি বিরোধী দলে থাকি আমরা শক্তিশালী একটা বিরোধী দল হিসাবে কাজ করতে পারবো, আর ওনারা যদি বিরোধী দলে থাকে ওনারা যেন একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে কাজ করতে পারে। সেই কারণেই কিন্তু এই বোঝাপড়াটা চলছে আমাদের মধ্যে, এই আলোচনাটা চলছে। আনফরচুনেটলি এনসিপির সাথে যখন আলাপ আলোচনা হয় তখন আমাকে আমি ওই ধরনের মিটিং এর মধ্যে থাকি না। রাইট। তবে এনসিপির অনেক ব্যক্তির সাথে আমার পার্সোনাল যোগাযোগ আছে, এবং আমি কিন্তু এই যোগাযোগটা মেনটেন করছি। যে পলিটিক্স এর মধ্যে আপনার শেষ বলে তো কিছু নেই, সেই জন্য ওই রিলেশনশিপটা আমরা বিল্ড করতে চেষ্টা করছি যে নেগোসিয়েশন যদি হয়, ব্যাকডোর নেগোসিয়েশনও যেন সবসময় অনগোয়িং থাকে। ওকে, আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সকলকে নিয়ে সরকার গঠন করার ইচ্ছাটা যে আপনারা দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাও স্পষ্ট করছেন যে নেতৃত্বে আপনারাই থাকবেন। অর্থাৎ মানে আপনারা নেতা, আপনাদের নেতা মেনে, আপনাদেরকে বড় জোট মেনে যারা আসতে চায় তারা আসবে। তো এখন যারা নতুন বন্দোবস্তের কথা বলে যারা এই জুলাইয়ের আন্দোলন করলো, অগাস্টে রক্ত দিল, তারা কেন আপনাদের নেতৃত্ব মেনে আসবে? মানে সেটা কেন? মানে আপনারা অনলি বিকজ আপনারা বড় দল, এর আগেও দেশ শাসন করেছেন সেজন্য? মানে না, আর কিসের জন্য? আমাদের না, এখানে আমি আপনার সাথে একমত। এখানে আমরা ডেফিনেটলি চেয়েছি যে আমাদের নেতৃত্বে নতুন সরকার গঠন হবে, যারা যারা আমাদেরকে জয়েন করবে তারা আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নেতা মেনেই হয়তো জয়েন করবে। এটা আপনি এখানে একদমই ভুল না। এটার একটা কারণ আছে, এক্সপিরিয়েন্স। আমরা রাজনীতিতে যারা যারা করি, এখানে এক্সপিরিয়েন্স যে একটা বড় ফ্যাক্টর, এই জিনিসটা হয়তো নতুন যারা এসেছে তারা স্বীকার করতে রাজি না। কিন্তু মিস্টার চৌধুরী, আওয়ামী লীগ তো অনেক দিনের এক্সপিরিয়েন্স ছিল, এক্সপিরিয়েন্স চুরি। ওনাদের তো সমস্যা হয়েছে যে ওনারা চুরির এক্সপিরিয়েন্সকে কাজে লেগে না, রাজনীতির এক্সপিরিয়েন্সও ছিল, কিন্তু এক্সপিরিয়েন্সে অনেক বেশি, মানে আমরা তো অনেক বেশি ইতিবাচক দেখি নাই এক্সপিরিয়েন্স মিস্টার চৌধুরী, এটার জন্য আমরা বলতেছি আর কি। না, আমি এখানে দেখেন আপনার আওয়ামী লীগের ব্যাপারে আমি একদমই অপছন্দ করি আওয়ামী লীগের ব্যাপারে কথা বলার। হাউএভার আওয়ামী লীগের কথা যেহেতু আপনি উঠিয়েছেন, আমি বলে দিই, আওয়ামী লীগের যখন তারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন নতুন আওয়ামী লীগকে তারা দলে নিয়ে এসেছে এবং পদ পদবি দিয়েছে, ওরা কিন্তু একটা ফ্যাক্টর বারবার করে দেখেছিল যে এরা ডিসিপ্লিন কত মেনটেন করে চোর বাবাদের, এবং তারা নিজেরা কত ভালো চুরি করতে পারে। ওই এক্সপিরিয়েন্সটা দেখেই কিন্তু তাদেরকে পদ পদবি দেওয়া হতো। আমরা এখন যেটা চেষ্টা করছি যে আমাদের নেক্সট জেনারেশন যারা নতুন নতুন পলিটিক্সে আসছে, তাদের মেধা এবং তারা কতটা দেশপ্রেম দেখাতে পারে, এই জিনিসটা বিবেচনা করে কিন্তু আমরা আস্তে আস্তে করে তাদেরকে দলের মধ্যে জায়গা দিচ্ছি এবং তাদেরকে কিছু প্রাধান্য দেওয়া হচ্ছে যে তারা যেন কোনো এক্সপিরিয়েন্স রোল প্লে করতে পারে। জনাব চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব আদিবের কাছে একটু আসি। জনাব আদিব, আমরা কিন্তু প্রাণপণ চেষ্টা করছি এনসিপির রাজনীতিটা বোঝার, কিন্তু এনসিপি নিজেদের রাজনীতিটাকে যেভাবে ওর মানে বলতে চাইছে যে এটা বিএনপির থেকে আলাদা, জামায়াত থেকে আলাদা, অন্য একটা রাজনীতি। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এনসিপির রাজনীতিটা এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এনসিপি আসলে আমাদেরকে, এনসিপি যদি দেশ পরিচালনায়, সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, দেশ পরিচালনায় যদি থাকে, তাহলে এনসিপি আমাদের কোথায় নিয়ে যেতে চায় এবং কতগুলি পার্টিকুলার স্পেসিফিক কোশ্চেনের জবাব কি এনসিপি আমাদের দিয়েছে কিনা, মানে আপনার কাছে কি মনে হয়? কারণ আমরা কেন আমি প্রশ্ন করছি আদিব, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এনসিপির নেতৃবৃন্দ এক একজন নেতা এক এক রকম ভাষায় কথা বলেন, এবং এনসিপি মোটামুটিভাবে একরকমভাবে কথা বলতেছে সেইটা আমার মনে হয় নাই। এবং যারাই আসলে এনসিপির বিপক্ষে যায়, এটাও একটা প্রশ্ন যে তাদেরকে অনেক শত্রু জ্ঞান করা হয়। যেমন ধরেন, প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হলো, আপনার দলের শীর্ষ নেতা একজন বললেন যে আপনি যদি লাগে আপনি আমাদের দলের টিকেটে এসে ইলেকশন করেন। মানে আমি সাংবাদিকদের প্রতি এইরকম আমি জীবনে দেখি নাই। মানে আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে তারুণ্য, এটা কি আসলে মানে, বা আপনি যদি প্রথম থেকে বলতেন এনসিপির রাজনীতিটা আসলে কি, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে আবারও। দেখেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, এখন পর্যন্ত গত 8-9 মাসে আমরা এনসিপি গঠিত হওয়ার পর থেকে 28শে ফেব্রুয়ারির পর থেকে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, আমাদের প্রথম থেকে, যে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি নিউ রিপাবলিক চাই। এবং সে কারণে আমরা যেটি বলেছি, এখানকার শাসনতান্ত্রিক কাঠামোর একটা মৌলিক পরিবর্তন
রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন। এই দুইটা জায়গায় আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি। রাজনৈতিক মৌলিক কাঠামো পরিবর্তনের জায়গায় আমরা বলেছি সেটা মৌলিক কাঠামো পরিবর্তন করে এটা নতুন সংবিধান দরকার। যে নতুন সংবিধান আমাদের এখানকার মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং একই সাথে ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতির ভিত্তিতে, মূলনীতিতে আমাদের একটি নতুন সংবিধান হবে। এবং সেখানে আরো অন্যান্য অধিকারের বিষয় যেগুলো আরো ডিটেলস আমাদের ঐকমত্য কমিশনে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা এনসিপি এনেছে, এনসিপি এজ এ পার্টি আকার এস্টাবলিশড হয়েছে। এনসিপি কোনো ব্যক্তি আকার এস্টাবলিশড হয় না, অর্থাৎ এনসিপি নাহিদ ইসলাম কিংবা এনসিপি হাসনাত আব্দুল্লাহ কিংবা সাজিস আলম সেটা হিসাবে এস্টাবলিশড হয় না। এনসিপি তার নেতৃত্বকে সবসময় বাংলাদেশে একটা জিনিস করেছে, সেটা হচ্ছে জবাবদিহিতা এবং তাকে কন্টিনিউয়াস প্রশ্নের মধ্যে দিয়ে নিয়েছে। সেটা তার দলীয় অভ্যন্তরীণ প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হয় এবং তার দলীয় নেতৃবৃন্দরা যদি কোনো রাজনৈতিক বক্তব্য বা মন্তব্যের ক্ষেত্রে তারা ভুল করে থাকে, সেটাকে তাকে পাবলিকের সামনে তাকে অ্যাপোলজি করতে, সেটাকে তার দলীয়ভাবে সেখান থেকে চেষ্টা করা হয়। ফলশ্রুতিতে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে একটি সমন্বিত লিডারশিপের একটা নতুন ডিনামিক্স নিয়ে আসছে। সেটা আপনি বাংলাদেশের রাজনীতিতে যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের দু পরিবারের যে রাজনীতি দীর্ঘ 54 বছর ধরে চলে আসছে, শেখ পরিবার কিংবা জিয়া পরিবার, এর বাহিরে আমরা দেখেছি যে জামাত ইসলাম কিংবা জাতীয় পার্টি আলাদাভাবে একটা রাজনীতি করছে। সেই দলগুলোর ক্ষেত্রেও জামাত ইসলাম যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি, তার একটা আলাদা রাজনীতি। জাতীয় পার্টি ফুললি একেবারে পরিবার ভিত্তিক। ফলশ্রুতিতে এনসিপি এখানে যে নিউ লিডারশিপ এবং সমন্বিত একটা লিডারশিপের যে একটা রাজনীতি, সেই রাজনীতি সংস্কৃতিটা এনসিপি নিয়ে আসে। এনসিপি আরো কিছু সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে চেঞ্জ করার চেষ্টা করেছে, কিন্তু এখানে আমাদের এই চেষ্টাটা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র এটা এনসিপিরই দায়িত্ব না, বরঞ্চ এনসিপির পাশাপাশি এখানে বিদ্যমান যে বিএনপি আছে, আপনি জামাত বলেন, অন্যান্য দলগুলোকে একই সাথে দায়িত্ব পালন করতে হবে। আমরা এখানে দেখেছি যে 54 বছরে বাংলাদেশে যে বাংলাদেশটা আমাদের এখানকার সিভিল সোসাইটি বলেন, আমাদের এখানে এস্টাবলিশমেন্ট বলেন, রাজনীতি বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশটাকে এমন একটা জায়গায় আমাকে মুখোমুখি করছে। আমি যেখানে একটা নতুন রাজনীতি করতে চাচ্ছি, আমি এখানকার বাংলাদেশে একটা নিউ পলিটিক্যাল ইকোনমি আমাকে খুঁজতে হলে আমাকে নতুন করে চিন্তা করতেছে আমি যদি একটু মাঝখান থেকে কথা বলি যে আপনি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চেয়েছে এনসিপি, সে কথা বলেছেন, সংবিধানের পরিবর্তন চেয়েছে, সে সবই ভালো ভালো কথা, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা প্র্যাকটিসের ক্ষেত্রে এনসিপি কতটা করলো সেটা যদি আমরা পিছন দিকে তাকাই, তাহলে আপনি এটার মধ্যে কি দেখেন? আসলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামী থেকে এনসিপি কিভাবে দল পরিচালনা করছে, তাদের ব্যয় কোথায় নির্বাহ করছে, তারা বাড়ি ভাড়া কোত্থেকে নিচ্ছে, তারা চাঁদাটা কিভাবে নিচ্ছে, কত টাকা, এইটার কোনোটাই অনেকটাই পরিষ্কার করার কথা, কিন্তু তা কিন্তু আসলে পরিষ্কার করা হয় নাই। বারবার, যেমন ধরেন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আমরা বাংলাদেশে কিন্তু কমিউনিস্ট পার্টি দেখেছি, যে কমিউনিস্ট পার্টিতে হোল টাইমার হিসেবে তারা টাকা বেতন নিতেন। আপনাদের দলের প্রধান কি আপনাদের দল থেকে বেতন নেন? আপনি কি আপনাদের দল থেকে বেতন নেন? এই প্রশ্নগুলি আসবে। মানে আমরা যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের মধ্যে অর্থ সমাগম এবং অন্যান্য জায়গা থেকে এই কথাগুলি বলি, তাহলে কিন্তু অনেকগুলি জায়গায়, যেমন আরেকটা বলি, এটা আমি শেষ, যে আপনারা কিন্তু কারো কারো সমালোচনা করেন। ধরেন কোনো ব্যবসায়ীর সমালোচনা আপনি করবেন এবং কোন ব্যবসায়ীর সমালোচনা আপনি করবেন না, সেটাও কিন্তু আপনারা ঠিক করেন। কারণ আমরা তিনটা একই ধরনের পচা ব্যবসায়ীর ক্ষেত্রে দেখি যে একটাকে আপনারা সমালোচনা করছেন, একটাকে করছেন না। এইটারও তো নিশ্চয়ই কোনো কারণ নিচে থাকবে, যেটা রাজনৈতিক কারণ। না, এখানে প্রথমত বিষয় হচ্ছে, আমি আপনাকে বলি, সেটি হচ্ছে যে আপনি যেটি বলেছেন যে ব্যয়ভার বহনের, দেখেন আমি সেই জায়গাটি পাল্টা প্রশ্ন করেছি যে আমরা 54 বছরে বাংলাদেশে, আপনার যখন আবার এখানে বলে যে তরুণরা নতুন রাজনীতি করতেছে, তারা শিখতেছে, তারা শিখতেছে, আমরা যখন শিখার চেষ্টা করতেছি, আমরা দেখতেছি আমাদের সামনে কোনো ভালো উদাহরণ নাই। ফলশ্রুতিতে আমাদের যেটা হচ্ছে যে প্রতিনিয়ত আমাকে থিসিস, অ্যান্টিথিসিস এবং আমাকে মানে অন টেস্ট কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রসেস আমাকে চেষ্টা করতে হচ্ছে। আপনি যেটি বলছেন যে আপনাদের প্রধান, দলীয় প্রধান, সে এখান থেকে খরচ নিবে কিনা, আমাদের নতুন যে খসড়া গঠনতন্ত্র রয়েছে, সেই খসড়া গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি শুধুমাত্র কেন্দ্র না, একেবারে উপজেলা পর্যন্ত যারা মূল সংগঠক হিসাবে 2 থেকে 3 জন যারা ফুল টাইম পার্টি করবে, তাদের জন্য এনসিপি একটা আর্থিক কাঠামো কিংবা পার্টি থেকে একটা কাঠামোর চিন্তা ভাবনা করছে। এখনো সেটি বাস্তবায়ন এখনো হয় না, কারণ আমরা মাত্র পথ চলা শুরু করছি। একই সাথে আমাকে 3টি কাজ করতে হচ্ছে। আমাকে নিয়মিত রাজনৈতিক যে বহাসগুলো হচ্ছে সেটা অংশগ্রহণ করতেছে, আমাকে দলকে শক্তিশালী করতে হচ্ছে, একই সাথে আমাকে এখানকার নিবন্ধনের জন্য নানা ফোর্সের সাথে আমাকে ফাইট করতে হচ্ছে। ফলশ্রুতিতে আমরা আমাদের যে থিসিস গুলো, আমরা যেগুলো চিন্তা করতেছি কন্টিনিউয়াস, তাহলে আমাদেরকে এখানে আমরা এমন একটা জায়গা প্রসেসে শুরু করতে চাচ্ছি যেটার উদাহরণ আগে নাই।
যেটাকে আমাকেই নতুন করে শুরু করতে হচ্ছে। আমরা এই ইসিতে নিবন্ধন করার আগে এখানে বাংলাদেশে কেউ কোনোদিন প্রতিষ্ঠান সে কোন নীতিমালার ভিত্তিতে তার প্রতীক বরাদ্দ করতেছে, সে এটা কি শুধুমাত্র ইসির যে কর্মকর্তা যে 5 জন তার মানে ব্যক্তি ইচ্ছার উপরে একটা দলের তার হচ্ছে আচ্ছা, আমরা তালিকা কি ঠিক হবে কিনা, আমরা একটু এটা আমি বলি এই আমরা কোশ্চেনটা আমরা একটু করছি। জি আমরা একটু জি ভাই। স্পেসিফিক সাজায় নিয়ে আসি। তাহলে আপনি বললেন যে আর্থিক কাঠামোতে আসলে দলের প্রধানরা বা দলে যারা মানে অনেক বেশি সময় দিবেন তারা টাকা নেবেন না কি সেটা ঠিক করা হচ্ছে। আপনাকে এটাও ঠিক করবেন যে আপনারা কোন দল থেকে কত টাকা চাঁদা নিচ্ছেন বা আর্থিক সহযোগিতা নিচ্ছেন সেটা আপনারা প্রকাশ করবেন। একসময় এই প্রশ্ন করার পরে এটা বলা হয়েছিল যে তাহলে তো তাদের উপর আক্রমণ আসতে পারে, কিন্তু সারা পৃথিবীতে এটাই তো নতুন বন্দোবস্ত। যদিও উদাহরণ নাই, আমরা এই প্রশ্ন আসলে বিএনপিকেও করব। জনাব হুমায়ুন কাদের চৌধুরীর মতো যারা তরুণ নেতারা আছেন তারা কিন্তু এই প্রশ্ন অলরেডি অনেকভাবে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আপনারা নতুন বন্দোবস্তের কথা বলছেন, আপনারা কি এগুলি ঠিক করবেন যে আসলে এই কোন পলিটিক্যাল পার্টি কিভাবে চাঁদা নিবে এবং সেটা কিভাবে জনসমক্ষে এটা রাখবে, এগুলিও কি আপনারা ঠিক করেছেন? এখানে বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে পাবলিকলি আমাদের চাঁদা উত্তোলনে, চাঁদা বলতে আমাদের যে ডোনেশন যে সিস্টেম আছে সেখানে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আমাদের দলের যারা কর্মী তারা সরাসরি নিজেরা দিয়ে থাকেন, অনেকে নগদ দিয়ে থাকেন। একই সাথে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যন্ত উপজেলা পর্যন্ত আমাদের যে কমিটি কাঠামো আছে সেই কমিটির যারা দায়িত্বে আছেন তারা তাদের ব্যক্তিগত পেশাগত জায়গা থেকে শুরু করে নিজেরা যতটুকু পারে সক্ষমতা অনুযায়ী করে থাকেন। এর পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরাও দিয়ে থাকে। জি, এখানে প্রকাশের আমরা কিভাবে প্রকাশটা করব সেটার আমি তো যেটা বললাম আপনাকে যে আমরা কোন প্রক্রিয়া পলিটিক্যাল ইকোনমিটা আমরা কিভাবে এখানকার এস্টাবলিশ করবো একটা নতুন উদাহরণ দিব, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আপনাদেরও যদি বেটার কোনো সলিউশন কিংবা সাজেশন কিংবা প্রস্তাবনা থাকে সেটাও দ্বারা আমাদেরকে আমার কাছে তো কোনো বেটার সাজেশন না, আমার কাছে একটাই সাজেশন, যা কিছু সবকিছু স্বচ্ছ করা আর কি, আর কোনো কিছু না। যে আপনি যদি 5 টাকা কাউকে দেন, 10 টাকা কারো কাছ থেকে নেন, সেটা খালি প্রকাশ্যে থাকা। আরেকটা প্রশ্ন এই পর্যায়ে আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা এনসিপি রাজনীতিটা বুঝতে চাই বলে এটিও বুঝতে চাই আসলে এনসিপির রাজনীতিতে ধর্ম কিভাবে ব্যবহৃত হবে, শিক্ষা, নারী শিক্ষা সেগুলি কিভাবে করা হবে, সেই ব্যাপারে কি আসলে একটা পরিষ্কার জায়গায় কি এনসিপি পৌঁছেছে? যেমন জামায়াতে ইসলামীর জায়গাটা একরকম ভাবে আমরা বুঝতে পারি, আপনি বলতেছিলেন জামায়াতে ইসলাম একটি ধর্ম ভিত্তিক দল, আপনাদের ক্ষেত্রে কি এইটা বলা হচ্ছে যে আপনারা ধর্ম ইস্যুটাকে কিভাবে ডিল করবেন, নারী বা নারীর প্রতি ব্যবহারটাকে আপনারা কিভাবে ডিল করবেন, সেটা কি পরিষ্কার হয়েছে? প্রথমত বিষয় হচ্ছে যে আমাদের এখানে মূল এখন পর্যন্ত যে বেসিক জায়গাটা ঠিক আছে ধর্মের ক্ষেত্রে, শুধু ধর্মের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলছি বাংলাদেশের মানুষের নাগরিকদের যে এখানকার ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধ আছে এবং এখানকার জনগোষ্ঠীর যে সাংস্কৃতিক মূল্যবোধ এবং বিশ্বাস ঐতিহ্য আছে সেটার সাথে সাংঘর্ষিক কোনো কিছুই হচ্ছে এনসিপি কোন জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া কিংবা তার এজেন্ডার ভিতরে চাপিয়ে দেওয়া সেই চেষ্টাটা এনসিপি করবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনার নারীর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি দেখেন যে এইবার ঐক্যমত কমিশনে একটি আমাদের ক্ষেত্রে সম্বন্ধে খুব এক্সেপশনাল হয়েছে, নারীর ক্ষেত্রে যে প্রস্তাবনাটা ঐক্যমত কমিশন দিছে সেখানে একমাত্র আমরাই হচ্ছে একটা পজিটিভ নোট অফ ডিসেন্ট দিয়েছি। সেটি হচ্ছে যে আমরা কিন্তু বলেছিলাম যে 100 আসনে সরাসরি নারীরা নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন এটি যখন কোনো দলই রাজি হয় না তখন আমরা বলছিল যে পার্সেন্টেজে আসেন যে কত পার্সেন্ট মনোনয়ন দিবে। আমরা সেক্ষেত্রে বলেছিলাম যে ন্যূনতম 20% যেন দলগুলো তাদের মনোনয়নে সরাসরি যেন ন্যূনতম 20% দেয়। আপনি দেখছেন যে ইতিমধ্যে জাতীয়তাবাদী দল তাদের 238 জনের দেশে সেখানে মাত্র 10 জন, তার ভিতরে বেগম খালেদা জিয়া বাদে বাকি থাকে 7 জন। তো ফলে সেখানে আমরা বলেছিলাম যে ন্যূনতম 15 হলে মিনিমাম 50 জন হওয়ার কথা, কিন্তু আমরা যেটি দেখলাম সর্বশেষ ঐক্যমত কমিশন সেটা 5% সেটা ঠিকই আছে আদিব, আপনি এটা ঠিকই ধরেছেন, কিন্তু আমরা আপনার কাছে আবার আসবো। কিন্তু আমরা যে আপনাদের রাজনৈতিক পরিষদ দেখি, আপনাদের যে 10 জন আসলে শীর্ষস্তরের নেতা দেখি, তার মধ্যে নারীর সংখ্যা তো 1 জন বা 2 জন, সেটিও নিশ্চয়ই আপনারা মনে রাখবেন। না, এখানে আমি বলি একটু জাস্ট আমাকে 30 সেকেন্ড বলতে দিবেন। বাংলাদেশের ইতিহাসে যে কোনো রাজনৈতিক দলের বিগত সময় এবং গত 50 বছরে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে 30% সর্বোচ্চ এনসিপিতে আছে। সেটাতে আপনারা কি করেছেন? না আদিব, আমি বলি আপনারা খুবই স্মার্ট, তো আপনারা কি করেছেন, আপনারা প্রথম 10 জনের পরে আবার এটাকে 100 জনের মধ্যে দিয়ে আপনারা 30 জন আনতে পারবেন, কিন্তু প্রথম 10 জনে 3 জন। আমি তথ্যটা দিচ্ছি, আমি বলি আমাদের প্রথম 10 জনের 3 জনই নারী। আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের সামান্তা শারমিন আপু, তিনি রাজনৈতিক প্রোটোকলে আমার উপরে সিনিয়র,
এবং আমাদের সিনিয়র আচ্ছা, যুগ্ম এই সদস্য 10 জনের মধ্যে ডক্টর 3 জন তাসনিম নারী, যারা, আপনি মনে জি করছেন জি যে এই 3 জন নারী। 30%ই সর্বোচ্চ নীতি না, আমি নির্ধারণ? সর্বোচ্চ নীতি নির্ধারণের 30% নারী, মানে এটা আপনি সিনিয়র সর্বোচ্চ যুগ্ম মনে করেন। সদস্য ঠিক আছে, সচিব, জি ঠিক জি আছে, নারী। পয়েন্ট টেকেন। এবং এটা বাংলাদেশের কোন দলে নাই। আপনার Okay. জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম 19 জনের, সেখানে একজন নারী নাই। বিএনপির স্থায়ী কমিটি 16 জনের, সেখানে নারী একজন। Okay. আপনি গণসংহতি আন্দোলনের 7 জনের একজন। আমি গণ অধিকার পরিষদের আমার 21 জনের আমার মনে হয় আপনার একজনও নারী নেই। পয়েন্ট একদম এস্টাবলিশ। আমি মানলাম যে আপনাদের দলে নীতি নির্ধারণ পর্যায়ে সবচেয়ে বেশি নারী রয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব হুম্মাম কাদের চৌধুরী আপনার কাছে আসতে চাই। আমি 2টা প্রশ্ন একসঙ্গে করতে চাই জনাব চৌধুরী। আপনি জানেন যে চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব এরশাদুল্লাহ নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। আপনি কোনো ধরনের নিরাপত্তার হুমকি মানে বা অ্যালার্ম অনুভব করছেন কিনা, এক। আর 2 হচ্ছে উত্তরাধিকারের রাজনীতির প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে। আপনিও একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারেই রাজনীতিতে এসছেন। এই ব্যাপারটাকে আপনি পজিটিভ মনে করেন, নেগেটিভ মনে করেন? আপনি কি মনে করেন যে ধরেন একজন হুম্মাম কাদের চৌধুরীর আসলে অনেক লেটারাল এন্ট্রি হয়, যে মানে উনি অটোমেটিক, যেমন আমি যদি আজকে আপনার দলটি করতাম, আমার আজকে আপনার অবস্থানে আসতে আসলে জীবনে আসতাম কিনা আমি জানি না। মানে ব্যাপারটা হচ্ছে এইটা কি আসলে ফেয়ার হইতেছে কিনা অন্য সবার জন্য। বাট চৌধুরী পরিবারের যে কেউ যে কোনো সময় রাজনীতিতে আসবেন, আপনারা খুব একটা লেটারাল এন্ট্রি হবে, এইটা একটা খুব ভালো কথা কিনা, এইটা খুব ভালো কথা কিনা। বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবার বা জিয়া পরিবারের একটা স্টেক থেকেই যাবে সবসময়। আপনি যদি একটু বলতেন, প্রথমে নিরাপত্তার কথা যদি একটু বলে, তারপরে যদি উত্তরাধিকার রাজনীতিটা বলতেন। প্রথমে নিরাপত্তা নিয়ে তো আমরা 5ই অগস্টের পর থেকেই আমরা সকলেই একটু টেন্স তো ছিলামই। কারণ আপনি জানেন যে হয়তো আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপ পালিয়ে গেছে, বাট এখনো কিন্তু আওয়ামী লীগের যারা গ্রাউন্ড ওয়ার্কার্স বলেন অথবা তাদের ক্যাডার ভিত্তিক যারা আছে, তারা কিন্তু এখনো আইদার অন্য কোনো দলের শেল্টারে লুকিয়ে আছে, অথবা আমরা যেটা এখন আপনি ঢাকায় ছিলেন, আপনি জানেন যে প্রতিটা পাড়ায় কিন্তু বলা হয় যে চিটাগং এর আওয়ামী লীগ ঢাকায় লুকিয়ে আছে, ঢাকার আওয়ামী লীগ কুমিল্লায়, কুমিল্লার আওয়ামী লীগ ফেনীতে, এভাবে করে তারা কিন্তু এখনো যেটা আমরা বুঝতে পারি যে আন্ডার কভার তারা এখনো বাংলাদেশেই আছে। তো অবভিয়াসলি আপনার হয়তো মনে আছে যে 5ই অগস্টের পর একটা অভিযান চালানো হয়েছিল, যেখানে আওয়ামী লীগের যারা বৈধ অস্ত্রধারী আছে তাদেরকেও বলা হয়েছিল যে তারা যেন এসে থানার মধ্যে এগুলো জমা দিয়ে দেয়। কতগুলি অস্ত্র জমা হয়েছে এটা আপনার ভালো করে জানা আছে। এই অস্ত্রগুলি এখনো কিন্তু সার্কুলেশনের মধ্যেই আছে। আমি জানি না, এখনো তদন্ত চলছে এরশাদুল্লাহ সাহেবের উপরে যারা হামলা করেছে তারা কারা ছিল, তারা আওয়ামী লীগের ছিল নাকি অন্য কোনো দলের ছিল, আমরা এখনো বলতে পারছি না। কিন্তু আমার যেটা অ্যাসাম্পশন ওটা হচ্ছে গিয়ে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, আই এম শিওর এটা কিন্তু একটা লাইসেন্স অস্ত্র নিশ্চয়ই ছিল। কারণ আওয়ামী লীগ সরকারের সময় তারা ঘন ঘন এভাবে করে অস্ত্র লাইসেন্স দিয়ে বেড়াচ্ছিল। তো ওই জন্য বলবো যে আমাদের ডেফিনেটলি কিছুটা তো টেনশন হয় যখন আমরা কোনো ধরনের বড় ধরনের প্রোগ্রাম করি বা কিছু করি। আপনি জানেন যে দলটা যেহেতু বড়, আমার এলাকার মধ্যে অনেক ব্যক্তি আছে যাদেরকে হয়তো আমি নামে চিনি না বা চেহারায় চিনি না। তারা আগে অন্য কোনো দলের ছিল না কিনা তাও আমি বলতে পারবো না। এখন অনেকেই চলে এসেছে, নমিনেশন যেহেতু হয়ে গেছে অনেকেই চলে এসেছে। তো এখন আমার মধ্যে তো একটা সবসময় টেনশন থাকেই যে অচেনা চেহারা অনেক বেড়ে গিয়েছে, তো এরা কারা। তো এই জিনিসটা নিয়ে আমি বলবো যে বাংলাদেশের প্রতিটা আসনের মধ্যেই, প্রতিটা রাজনৈতিক ব্যক্তির মধ্যেই এই একটু কেয়ারফুল হওয়া দরকার আছে। আর এই জিনিসটা আমি খালি আমার দলের ব্যাপারে বলবো না, এটা বাকি সব দলকেও আমি সতর্ক করে রাখবো। সেকেন্ডলি, আপনি যেই প্রশ্নটা করলেন আমার এন্ট্রি ইনটু পলিটিক্স, হ্যাঁ, আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। আব্বা জীবিত ছিল যখন আমি আস্তে আস্তে করে আব্বার পিছন পিছন হাঁটতাম। পরবর্তীতে আমাকে যখন দলের একটা পোস্টে আনা হলো, ওটা কিন্তু আমি জানি না খালেদ ভাই আপনি জানেন নাকি না, বাট তারেক রহমান সাহেব আমাকে নির্বাহী কমিটির সদস্য বানিয়েছিল আমার গুম হওয়ার 2 দিন পরে। ওনার ধারণাটা ছিল যে আমার প্রোফাইল যদি ইনক্রিজ করা হয় তাহলে হয়তো আমি জানে বেঁচে যাব। গুম তো হয়ে গিয়েছিলাম, হয়তো আমাকে মেরে ফেলবে না।
ওভাবে করে ওই বিবেচনা করেই কিন্তু আমাকে একটা দলের পোস্টে আনা হয়। পরবর্তীতে আমি ফিরে যখন আসি তখন আবারও তারেক রহমান সাহেবের নির্দেশেই লো প্রোফাইল ছিলাম, কিন্তু রাজনীতিতে ইনভলভ ছিলাম। আহ, হয়তো আপনার মনে আছে না, আমার একটা স্লোগান দেওয়ার কারণে আমার আমার প্রোফাইলটা অনেক হাই হয়ে গিয়েছিল, রাইট। এবং এগুলা বিবেচনা করে কিন্তু আমাকে এখন নমিনেশন দেওয়া হয়েছে। তো আমার মনে হয় না যে হ্যাঁ কিছুটা তো সিম্পলিফাই হয়েছে, হয়তো বাবার নামের কারণে আমার পরিচয়টা হাইলাইট বেশি হতো, তবে সবার জন্য কিন্তু একই রকম না। যারা যারা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরাও আছে যারা হয়তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের থেকে আসে, তাদের জন্য কিন্তু সিচুয়েশন আরো ডিফিকাল্ট ছিল। আমার সিচুয়েশনটা আমি বলবো যে ওয়াজ সিম্পলার। ওকে মিস্টার চৌধুরী, আমার কাছে এইটা একটু জানতে ইচ্ছা করে যে রাজনীতিটা আপনার কাছে কি? এটা কি একটা প্রফেশন, এটা কি একটা প্যাশন, এটা কি আপনি একটা উত্তরাধিকার, একটা টর্চ বিয়ারার হিসেবে আপনি নিজের মনে করেন? মানে রাজনীতি আপনার কাছে আসলে কি মানে তৈরি করে? আপনি যেমন ইটস এ মিক্স। ইটস এ মিক্স, ইটস এ মিক্স। ইটস এ কমপ্লিট মিক্স। আমি আপনাকে বলতে পারি যে আমি কিন্তু again একটু পার্সোনাল জায়গায় চলে যাচ্ছি, কিন্তু আমার বড় ভাই কিন্তু ইজ এ বিজনেসম্যান। আমার বড় ভাই সবসময় আমার ফ্যামিলির মধ্যে সবাই মনে করতো যে এল্ডেস্ট ইন দ্য ফ্যামিলি পলিটিক্স করবে। আমার ভাইয়ের ইন্টারেস্ট ছিল না পলিটিক্স এর মধ্যে, আমার সবসময় পলিটিক্স এর মধ্যে ইন্টারেস্ট ছিল। পরবর্তীতে আমি চিন্তা করেছিলাম যে অ্যাজ আ প্রফেশন হিসাবেই আমি পলিটিক্স করব, যেহেতু একটা সুযোগ হয়েছিল, আমার ইন্টারেস্টও ওখানে ছিল। পরবর্তীতে যখন অ্যাকচুয়ালি পলিটিক্সের মধ্যে চলে এসেছি না, তখন একটা দায়িত্ব পালন করার জন্য এসেছি। এটা হয়তো অনেক মানুষ বুঝতে কষ্ট হবে, কিন্তু বাবা যেই জায়গাটা খালি রেখে গিয়েছিল, এলাকার মানুষজন সকলেই কিন্তু আমাদের দিকে তাকিয়েছিল যে এখানে আমাদেরকে নেতৃত্ব কে দিবে, এখানে আমাদের দেখাশোনা কে করবে, আমাদের কষ্টের কথাগুলি আমি কাকে গিয়ে বলবো। ওভাবে করে কিন্তু আমি প্রথমে এসেছিলাম জাস্ট অ্যাজ এ কেয়ারটেকারের থেকে পরবর্তীতে নেতা হওয়ার একটা সুযোগ হয়েছে। মিস্টার চৌধুরী, আমি যদি এখন প্রশ্নটা এমনি করি, যে প্রশ্নটা আমি আদিবকে করছিলাম যে পলিটিক্স কি আপনার জন্য লাভজনক, আমি অর্থনৈতিক লাভের কথা বলতেছি। আপনি তো নিশ্চয়ই ঘরের খেয়ে বনের মোষ তাড়ান না, মানে আপনার তো মানে এটা মানে পলিটিক্স একটা ইয়াও হইতে হবে যে মানে আপনি কি এটা থেকে লাভ নেন, বেতন নেন, কি করেন, মানে এটা আমি আমার আলহামদুলিল্লাহ আমার জন্য একটা খুব ইজি রাস্তা হয়ে গেছে। ফ্যামিলি বিজনেস আছে, তো ফ্যামিলি বিজনেসের মধ্যে আমার রোলটা খুবই ছোট। আমার ভাই আমার ব্যবসা দেখে আমাকে সুযোগ করে দিয়েছে রাজনীতি করার। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি জিজ্ঞেস করলেন যে লাভ হয় নাকি না, লাভ হয়। লাভটা আমি কি ওটা বলে দিই। আমি আমার লেগেসি ক্রিয়েট করার জন্য, আমার দেশের জন্য কিছু ভালো করে রেখে যাওয়ার জন্য, আর সত্যি করে বলতে যদি একদম জেনুইন আনসার দিতে হয় না, তাহলে বলবো যে ইতিহাসের পাতার মধ্যে যেন আমার ব্যাপারে কিছু ভালো লেখা হয়। এই জিনিসটা চিন্তা করে কিন্তু রাজনীতিতে এসেছি। ওকে, এইবার আমি যদি হুম্মাম কাদের চৌধুরীকে রিপ্লেস করি বিএনপি দিয়ে, তাইলেও কি আপনি একই কথা বলতে পারবেন যে বিএনপির ধরেন ভাইয়ের ব্যবসা আছে, পরিবারের মানে অনেক, চিটাগাংয়ের গেলে চিটাগাংয়ের অনেকখানি জায়গায় মানে আপনাদের পদচিহ্ন আছে, রাউজান তো আছেই। তো আমি কি বিএনপির ক্ষেত্রে এটা বলতে পারি? আমরা তো দেখি যে রাতারাতি আওয়ামী লীগের লোকরা যেরকম বড় লোক হয়েছে, বিএনপির লোকেরও 1-1.5 বছরে মনে করতেছে তাদের অনেক কিছু করে ফেলতে হবে। ওইটার আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যে এখানে বিএনপি আসলে বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় দল হয়ে গেছে বিএনপি। বিএনপির মধ্যে আমরা যেটা আগে অনেক সহজ ছিল, খুব কম মানুষ বিএনপি জয়েন করতে আসতো, এখন তো দেখবেন যে মানে ঝাঁকে ঝাঁকে মানুষ আসে বিএনপি জয়েন করার জন্য। তা আমাদের এখন কিন্তু আস্তে আস্তে করে কমিটি ক্রিয়েট করতে হচ্ছে যে কাদেরকে আমরা বিএনপিতে আসতে দিব, অথবা কাদেরকে আমরা বিএনপিতে কোনো পোস্ট হোল্ড করতে দিব। যেই জিনিসটা আমি বলবো বিএনপির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ওটা হচ্ছে গিয়ে যে আপনি আদিবকে যে জিনিসটা জিজ্ঞেস করলেন না যে এনসিপি কিসে বিশ্বাস করে, তারা কোন পলিটিক্স এর মধ্যে বিশ্বাস করে, ও খুব লম্বা চড়া আনসার দিয়েছে, কিন্তু কোন মানে ফ্যাক্টটা কি আমি এখন কিন্তু বুঝতে পারলাম না। আমাদের মধ্যে একটা ইউনিফাইং ফ্যাক্টর হচ্ছে গিয়ে যে আমরা সবাই ন্যাশনালিজমের মধ্যে বিশ্বাস করি। আর আমাদের আপনি কি ন্যাশনালিজম ডিফাইন করতে পারবেন? আমি অ্যাকচুয়ালি ন্যাশনালিজমটা ডিফাইন করতে পারবো। এই জিনিসটা গতকালকে আমি এটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। আপনার বাংলাদেশের বাইরে আপনি যখন ন্যাশনালিজম নিয়ে কথা বলেন না, তো ওটা কিন্তু একটা খুব খারাপ কনোটেশন চলে এসেছে, স্পেশালি ওয়েস্টের মধ্যে। ওটা হচ্ছে গিয়ে যে আপনি ইউ আর গোয়িং টু বি ভেরি
ক্লোজ মাইন্ডেড, আপনার ইকোনমিও আপনি ক্লোজ করে রাখবেন, বাইরের কাউকে ঢুকতে দিবেন না। আমাদের জন্য ন্যাশনালিজম একটু ভিন্ন ডেফিনেশন আছে। ওটা হচ্ছে যে আমরা যেহেতু একটা ছোট দেশ, আর আমাদের উপরে যে সারাক্ষণ যে বাইরের দেশটির একটা প্রেশার থাকে, আপনি হয়তো ভালো মতো বুঝতে পারছেন যে কার কথা বলছি। এই এই আমাদের বর্ডার সিকিউর রাখা, আমাদের ইকোনমি সিকিউর রাখার, আমাদেরকে যে এই বুলিং মেন্টালিটি থেকে প্রোটেকশন দেওয়াটাই কিন্তু আমি ন্যাশনালিজম হিসাবে মেনে নিয়েছি। ওকে, আপনি হয়তো এই জিনিসটা আমাদের বুঝাতে কষ্ট হয়। এই ব্র্যান্ডের ন্যাশনালিজম তো এনসিপিও মারাত্মকভাবে ধারণ করে, জামাত ইসলামীও তো ধারণ করে। মানে আপনারা কেন আলাদা, এইটা তো আলাদা করে আপনার কাছে একটু আমার জানতে চাইতে হবে। কিন্তু আমি এই প্রশ্নটা একটু করি জনাব চৌধুরী, আপনার জন্য মানে আপনাকে এই প্রশ্ন করা যায় কারণ আমি সিনিয়রদেরও করেছি বারবার, সিনিয়ররা একরকম উত্তর দিয়েছেন। আপনি মানে লিডার বড় কিন্তু বয়সে তরুণ, সেই জন্য আপনাকেও জানতে চাই আপনার কি মানে, আমি যদি পার্টির আপনাদের দলের প্রধানের কথা বলি, যে দলের প্রধানের জায়গায় বা দলের জায়গাও টাকা পয়সা কত নেওয়া হচ্ছে, কত দেয়া হচ্ছে, এটা কি পরিষ্কার? মানে আমি সোজা ভাষায় বলি, এখন তো কথা বললে কেমন জানি সবাই একটু রাগ রাগ করে, কিন্তু জনাব তারেক রহমানের উপরে ভরসা আছে বলে আমি জানতে চাই, জনাব তারেক রহমান কি পার্টি থেকে বেতন নেন? মানে উনি কি করেন আসলে? জনাব তারেক রহমানকে যেই সাপোর্টটা দল দিচ্ছে ওটাতেই ওনার চলতে হচ্ছে। আর আপনারা সকলেই দেখেছেন তারেক রহমান সাহেবের জীবনযাপন কিন্তু ইজ ভেরি সিম্পল। তো ওনার যে ওরকম খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে, ওটা সেইটা হয়তো লাক্সারিয়াস আপনার স্কেলে না, কিন্তু আমার স্কেলে আবার খুব সিম্পল না। আপনি স্কেলটা কত বড় ছোট নিচ্ছেন? না, আমি আপনার সাথে একমত। এখানে আপনি যদি আমাকে বলেন যে তারেক রহমান সাহেব একটা বড় গাড়ি চালাচ্ছে, জি জি জি, না উনি একটা বড় গাড়ি চালাচ্ছে, আমি আপনাকে বলতে পারবো যে বড় গাড়িটা কিন্তু লিসে নেওয়া, আর লিসের মান্থলি পেমেন্টটা আমাদের দল দিচ্ছে। না, ওইটা অনেক। কিন্তু আমি যেটা আশা করব যে আমি যখন মানে জানতে চাইবো তখন যেন জানতে চাইতে পারি যে মানে আসলে এটা কোত্থেকে কি হইতেছে। আমরা নতুন বাংলাদেশ বলতে সেইটাই বুঝি, নতুন বাংলাদেশ বলতে সেরকমই বুঝি, একটা পরিবারের কাছে। খালেদ ভাই, আপনি হয়তো রিসেন্টলি দেখেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়েবসাইটটা কিন্তু রিলঞ্চ করা হয়েছে, আর ওটার মধ্যে আমাদের একটা নতুন সেকশন করা হয়েছে, যে জিনিসটা ইজ এ ডোনেশন পেজ। আর ডোনেশন পেজটার মধ্যে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি যে পার পারসন কতখানি ডোনেট করতে পারবে, ওটার মধ্যে ক্যাপ দিয়ে দেওয়া হয়েছে, এবং আপনাকে কিন্তু অনলাইন রিসিট দিয়ে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি। তো আমাদের কিন্তু ওই ট্রান্সপারেন্সিটা আমরা বাড়াতে চেষ্টা করছি, যে যত বেশি আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো তত হয়তো মানুষজন আমাদের উপরে ভরসা বেশি করতে পারবে। আমাদের প্রবলেম হয়ে গেছে যে অন্যান্য দলগুলি কিন্তু এখনো ওই ধরনের ট্রান্সপারেন্সি ওই ধরনের স্টেপ এখনো নেওয়া শুরু করে নাই ট্রান্সপারেন্সির জন্য। ওকে, আপনাকে থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। আমাদের একজন দর্শক মোহাম্মদ জাবেদ আমাকে প্রশ্ন করেছেন, খালেদ শেখ হাসিনা কি সাক্ষাৎকার জন্য আপনাকে তারিখ দিছে? না ভাই, দেয় নাই। আমি একটু জনাব আরিফুল ইসলাম আদিবের কাছে একটু আসতে চাই। তার আগে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করছিলাম যে জোটবদ্ধ হয়ে এক দলের প্রতীকে অন্য দলের প্রার্থী নির্বাচনের সুযোগ বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, বিএনপির আপত্তি উপেক্ষা করে এভাবে আরপিও সংশোধন সমর্থন করেন কিনা? শতকরা 83% দর্শক এটিকে সমর্থন করেছেন, শতকরা 17% দর্শক এটিকে সমর্থন করেন নাই, 22,000 দর্শক ভোট দিয়েছেন। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে আসতে চাই যে সম্প্রতি আমরা দেখেছি জুলাই শহীদ মুগ্ধের ভাই জনাব স্নিগ্ধ বিএনপিতে যোগদান করেছেন। বিএনপি থেকে 237টি আসন থেকে প্রার্থী ঘোষণা করার পর একটা অবশ্য বাদ দেওয়া হয়েছিল, 236টা বাদ ঘোষণা করার পর ফাঁকা রাখা আসন কোনোটি মাহফুজ আলম, মানে বর্তমান যে উপদেষ্টা আছেন জনাব মাহফুজ আলম এবং উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার জন্য খালি রেখেছে কিনা, এ নিয়েও আলোচনা আছে। এসব নিয়ে কি বলবেন? 2 জন ছাত্র প্রতিনিধি কি নির্বাচনী সরকারে থাকছেন? তাদের মধ্যে একজন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কিন্তু আমাকে বলেছিলেন যে আমি এখন নির্বাচন করি আর না করি, নির্বাচনের কাছাকাছি সময় আমার আর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা উচিত হবে না। তারা পদ ছাড়ার ব্যাপারে আপনাদের পার্টিতে কোনো আলোচনা আছে কিনা? আমি আরেকটু যোগ করতে চাই, অনেকেই বলে থাকেন আপনাদের দলের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নাকি মন্ত্রীপাড়ায় হয়ে থাকে এখনো। এটি কি আসলে ঠিক কিনা, যে মানে মন্ত্রীপাড়া বলতে উপদেষ্টাদের বাসায় বা উপদেষ্টাদের পৌরোহিত্যে হয় কিনা সেটি? তারা কি পদ ছেড়ে এসে বিএনপির হয়ে নির্বাচন করবেন, আপনাদের হয়ে নির্বাচন করবেন, রাজনীতিই করবেন না, সেটা যদি একটু বলেন। শহীদ মুগ্ধের ভাই যিনি আছেন, আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখেছিলাম যে মুগ্ধের শহীদ হওয়াটা আমাদের সবার মধ্যে একটা বড় প্রভাব রেখেছিল। সেখানে স্নিগ্ধের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে আপনারা আসলে একটু মন খারাপ করেছেন কিনা, পিছিয়ে পড়েছেন কিনা?
প্রথমত বিষয় যেটা হচ্ছে, আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করছেন। আপনি স্নিগ্ধ দিয়ে শুরু করেন, আমি আপনাকে মনে মনে করে দিব। হ্যাঁ, আচ্ছা, স্নিগ্ধ জি, দিয়ে জি। শুরু করেন, জি। স্নিগ্ধের ইস্যুটি, যে বিষয়টি হচ্ছে যে স্নিগ্ধ তিনি তার ভাই শহীদ হওয়ার পরবর্তীতে আমি দেখছি তারা অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সেখানে তিনি দায়িত্ব ছিলেন, সিইও দায়িত্ব ছিলেন। এরপরে তিনি স্কাউটের, বাংলাদেশ স্কাউটের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এবং পরবর্তীতে তিনি সর্বশেষ সম্ভবত দেশের বাহিরে পড়াশোনা করতে যাওয়ার এরকম কোন একটা বিষয় সম্ভবত তিনি মনে স্থির করেছিলেন, বা কিছু একটা বিষয়। সেই জায়গা থেকে আমার কাছে যেটি মনে হয়েছে যে এখানে দুটি বিষয়। প্রথমত বিষয় হচ্ছে যে বিএনপি, আমরা দেখেছিলাম যে অভ্যুত্থানের পর পর প্রথম বিএনপির কতজন শহীদ